আর একবার আমন্ত্রণ সকালের বাংলাদেশ দেখছেন আপনারা, কলি এবং এমদাদ আপনাদের সঙ্গে আছি। যেমনটা বলছিলাম, প্রতিদিন সকালের বাংলাদেশ যখন আমরা শুরু করি, সেই দিনের তাৎপর্যপূর্ণ নানা রকম খোঁজ খবর এবং দিবস উপলক্ষে কিছু তথ্য যদি আমাদের কাছে থাকে সংযোজন করার চেষ্টা আমরা করি। এই যেমন আজকে বিশ্ব শিল্পকলা দিবসের কথা যেটা আমরা শুরুতেই বলছিলাম, এবং লিওনার্দো দা ভিঞ্চি আজকে তার জন্মদিন। এরকম একটা জায়গাতে আমরা একজন অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, তার সাথে কথা বলবো। তার প্রদর্শনী শুরু হয়েছে গতকালকে পয়লা বৈশাখ থেকে। আমাদের সাথে আছেন আরামুল হক চৌধুরী, তিনি একজন চিত্রশিল্পী, আরও অনেক কাজ করেন, কিন্তু চিত্রশিল্পীর এই জায়গাটা নিয়ে আমরা মূলত কথা বলবো। আরামুল হক চৌধুরী, আপনাকে শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল। ধন্যবাদ। আপনারা কেমন আছেন? আপনাদের শুভ সকাল। থ্যাংক ইউ। আমরাও বেশ ভালো আছি। আরাম হক চৌধুরী, আমরা প্রতিদিন সকালের বাংলাদেশের আয়োজনে নানা রকমের অতিথিকে আমরা কাছে পেয়ে থাকি, বিশেষ করে যারা আসলে সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের সঙ্গে আমাদের গল্পটা বেশি হয়। প্রায় আমরা জানতে চাই তাদের কাছে দিনের শুরুটা তারা কি করে করেন, কারণ একজন সাধারণ মানুষের চাইতে একজন শিল্প মনস্ক মানুষের দিনের শুরুটা কিভাবে হয়, নানা রকমের চমৎকার গল্প কিন্তু আমাদের ঝুড়িতে যুক্ত হয়েছে। শুনি আপনার দিনের শুরুটা কিভাবে হয়। আমি বোধহয় সেই গোত্রের যাদের জন্য সকাল পর্যন্ত জেগে থাকা সহজ সকালে ওঠা থেকে। আই এম নট এ ভেরি মর্নিং পারসন, বাট প্রয়োজনে তো ওঠা হয়। আর ইদানিং ঢাকার বাইরে খুব যাই দেশে, মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তো সেজন্য খুব সকালে উঠতে হয়। তো সেটা উঠে যায়। এখন আমি বলি আমি 24 ঘন্টার লোক, আমাকে যখন বলবেন তখন পাবেন। আচ্ছা, মোটামুটি আলাদা করে সকালের জন্য আলাদা করে ওরকম কোনো প্রিপারেশন থাকে না। আচ্ছা, মানে কুলি একটা কথা আছে যে আপনি কি রাতের নির্জনতায় কাজ করবেন নাকি সকালের আলোতে কাজ করবেন, এটা একটা চয়েস। তো রাতে নির্জন হলে আসলে আমার মনে হয় যে যে কাজগুলো, শিল্পের কাজগুলো, এটা অনেক নিশ্চয়ই আপনার জন্য এটা ভালো হয়। আমরা জানি যে আপনার যে প্রদর্শনীটা শুরু হলো গতকালকে আলিয়াস প্রসেসে, এটার নাম হচ্ছে, হেডলাইন হচ্ছে দলিলের দৃশ্যপট। প্রথমে দলিলের দৃশ্যপট নামকরণটা কিভাবে আসলো, এইটার ব্যাপারে যদি জানতে চাই, এবং পয়লা বৈশাখী কেন? পয়লা বৈশাখী আমি আসলে বিভিন্ন মাধ্যমে কাজ করতাম অনেকদিন ধরে। এর মধ্যে কাজ করতে করতে রিয়েলাইজ করেছিলাম যে বাংলাতে সেরকম ক্যালিগ্রাফি নেই, সুন্দর হাতে লেখার অভাব নেই, বাট ক্যালিগ্রাফি ওভাবে দাঁড়ায়নি আমাদের এখানে এসে। তো সেটা করতে গিয়ে, আর আমরা ছোটবেলায় কিন্তু সবার বাড়িতে আল্লাহর নাম বিভিন্ন জিনিস সুন্দরভাবে দেখে এসেছি, কিন্তু বাংলায় সেভাবে দেখি না। আর বাংলায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটা ঠিক বাংলা ক্যালিগ্রাফি আমার কাছে মনে হচ্ছিল না। মানে ক্যালিগ্রাফি বলতেই তো আমরা বুঝি যেন আরবি লেখাই থাকবে, সেটা আমরা দেয়ালে ছাপাবো, অথবা চাইনিজ বা জাপানিজটা। এখন সেই দিক থেকে করতে গিয়ে আমি দেখলাম বাংলাকে যদি বাংলার মতো না করি তাহলে তো হচ্ছে না। তখন আসলে একটা গবেষণার ব্যাপার আসে যে পুরনো বচন, প্রবচন, ধাঁধা, এবং প্রথমে শুরু করেছিলাম খনার বচন দিয়ে। তো খনার হচ্ছে কৃষি বিষয়ক বচন বেশিরভাগ। আর এই হাইব্রিডের যুগে, এই এনভায়রনমেন্টের যুগে, আপনি যেমন বললেন ক্লাইমেট চেঞ্জের যুগে, এখন খুব একটা রিলেট করতে পারছি না। তো ধরেন আপনাকে যদি বলি উঠান ভরা লাউ শশা, খরা বলে লক্ষ্মীর দশা, উঠান কোথায়? কিন্তু যদি আপনাকে আমি বলি যে মানুষের মন কুমারের চাক, পলকে দেয় 40 পাক, এটার সাথে আমরা সবাই বোধহয় রিলেট করতে পারি, এবং সব সময়। জি একদম একদম। আর বচন তো একটা ভাষার সমৃদ্ধির একটা অংশ। একটা কথা বললে আপনি বুঝে যাচ্ছেন, সেই থেকে আসলে শুরু করা রিসার্চটা এখানে আসলে সব ঘাটতে হয় অনেক বচন। সব বচন আসলে ছবিতে ঢালাও যায় না। সো আর যে অনেকগুলো বচন আমার খুব ভালো লাগে, যে অনেকে এক্সিবিশনে এসে বলে যে বচন সারা জীবন শুনে এসেছি, আজকে চাক্ষুষ দেখে গেলাম। আচ্ছা, এটার সাথে আসলে বাঙালি মানুষের তো আলাদা একটা কি বলবো, মানে আবেগ সম্পর্ক রয়েছে, আর মনের একটা যোগও আছে। যেমন ধরেন এখানে আমি কিছু খুব প্রচলিত বচনও করেছি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তো এটা যদি আপনি চোখের সামনে দেখেন, মানে এই জিনিসগুলো ছোট ছোট জিনিস হতে পারে, আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আর আমার কাছে যেটা মনে হয়, শিল্পের কাজ হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া, থেরাপির কাজ করা। আপনি একটা ভালো কথা যখন দেখবেন বারবার, বা যেমন আমার মনে আছে অনেক আগে আমি একটা স্টিকার পেয়েছিলাম, আমাদের লেখা ছিল ডোন্ট ওয়ারি ইউ আর লুকিং স্টানিং। তো ওই স্টিকারটা নিয়ে আমি আমার ভাইয়ের দরজার সামনে লাগিয়ে দিয়েছিলাম, যে যখনই যাচ্ছে দেখে যাওয়ার সময় কোথায় যেন একটু ভালোই লাগে, ফিল গুড হয়। সেই আচ্ছা, এই যে দলিলে আপনি দলিল চিত্র করলেন, আপনি দলিলে লিখলেন, দলিলটা বেছে নিলেন কেন? মানে চিত্রকর্মের জন্য তো আলাদা করে আমরা মাধ্যম দেখি, এটা তো অবশ্যই একটা ভিন্ন জিনিস। সেই চিন্তাটা কোত্থেকে আসলো? আমি এমনিতে বচন করবার সময় আমি সবসময় বলি আমি একটু অন্যান্য মাধ্যমেও কাজ করি, ভাস্কর্য
বাটিক ফার্নিচার অনেক কিছুতে, ওগুলোতে একেবারে নিজের ভিতর থেকে আমি নিয়ে আসি। বচন যেটা আছে, বচনের প্রতি ন্যায় করা, বচনের প্রতি ন্যায় করা, ন্যায় করা। যেমন একটা বচন ছিল, দিন যায় কথা থাকে, ঘা পালায় ঘাড় দাগ থাকে। এটা খুব ইমোশনাল, একে আমি কিভাবে পোর্ট্রে করব। তো ওটা আমি একটা কালো কাগজের মধ্যে একটা ক্র্যাচ এঁকেছি, কোথাও হতে পারে যুদ্ধাহত একজন ব্যক্তি, দিন যায় কথা থাকে, ওই কালোটাই কিন্তু শক্তিটাকে দিচ্ছে। এখানে যেটা হলো, আমি পুরনো জিনিস খুব পছন্দ করি, হেরিটেজ আমরা সবাই পছন্দ করি। এখানে পুরনো বচনগুলোকে যখন পুরনো দলিলের উপরে লেখা যাচ্ছে, সেটা একটা আসলে একটা টেস্টামেন্ট হয়ে যায়, এক ধরনের একটা প্রমাণপত্র ইতিহাসের, সেই থেকে দলিলে করা। এবং আমি বিভিন্ন সময় হাতে তৈরি করা কাগজ, বিভিন্ন রকমের যেটাকে বলে বিভিন্ন মসৃণতার কাগজে করেছি, এবার আসলে দলিলে করা। একদম দলিল তো কোনো কিছুর সাক্ষী বলা হয়, অনেক সুন্দর দলিল সাক্ষী। আর সেই সাক্ষীতে যদি আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখতে পারি, তাহলে চমৎকার, খুব সুন্দর চিন্তা ভাবনা। কলি ঠিকই বলেছেন, দলিল তো সাক্ষী। মানে আপনি যে দলিলগুলো ব্যবহার করেছেন, এটা কি রেপ্লিকেট? না না না, একদম অরিজিনাল। এবং এখানে তাহলে ওই দলিলটা তো কে আপনাকে ডোনেট করলো? এটা হয় কি, কাগজে বিভিন্ন জায়গায় খুঁজতে গেলে পুরনো বই, মানে ওই যে আমার অবস্থা হচ্ছে, যেখানে দেখি বেছাই কিছু না কিছু কোথাও পাওয়াই যায়। এখানে কিছু আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, একেবারে মিড 1800s-এর বা তারও একটু হতে পারে আগে, ইংরেজিতে সেগুলো। জি না, বাংলায় লেখা আছে। এবং এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা কি বাংলায় লেখা? হ্যাঁ, কারণ সম্পত্তির লেনদেন তো বাংলায় হতো। এবং খুব মজার ব্যাপার, আমি যখন বচন শুরু করেছিলাম কম্পোজিশনের মধ্যে, যেহেতু লেখার একটা ব্যাপার, আমি একটা টিপসই দিতাম, তারপর আমি সাইন করতাম। এই দলিলগুলোর মধ্যে 100 বছর আগের কত টিপসই আছে ওখানে অলরেডি। সো এক একটা সময়ের একটা প্রমাণপত্র, খুব অদ্ভুত একটা জিনিস। এবং কিছু জায়গা আছে বাগেরহাটে, আবার কিছু জায়গা আছে, আবার এখানে স্ট্যাম্প পেপারের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। কিছু পেয়েছি হাই ভ্যালু, যেটাতে হতে পারে জমিদারি লেনদেন হয়েছিল। আচ্ছা, মানে ওই দলিলটা তো আর এখন আর কাজে লাগার মতো কোনো সুযোগ নেই, বাতিল হয়ে গেছে। বাতিল হয়ে গেছে। এখানে অবশ্য আমি যে ছবিগুলো দেখতে পাচ্ছি, একটু ফুটো করে দেওয়া হয় যে কোনো সময়। মানে আমরা টাকাও যখন দেখি, কোনো টাকাকে বাতিল করা হয়, মাঝখানে একটু ফুটো করে দেওয়া হয়, ওই দলিলেই যখন করেছেন। কলি মনে হয় কিছু জানতে চাচ্ছিলেন, তার আগে আমি একটু আরহামুল হক চৌধুরী আপনার কাছে যদি আসতে চাই। আপনার কাজগুলো আমার হাতে আছে, আমি জানি না এটা কতটুকু স্ক্রিনে দেখানোর মতো জায়গাতে আছে। এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, আমি ওটাই খুঁজছিলাম এবং খুবই ভালোভাবে এটা আপনি ফুটিয়ে তুলেছেন, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। তো এই জায়গাগুলোর যখন কাজ, আপনি যদিও বলেছেন যে গবেষণা করতে হয়, কিন্তু এই নির্দিষ্ট এই কাজের জন্য তো যথেষ্ট পরিমাণে গবেষণা আপনার করতে হয়েছে। এটা আপনি আপনার কোনো টিম সাথে আছে কিনা যারা আসলে এটা করেছিল? কতদিন সময় লেগেছে? আমি জেনারেলি আমি বলি আমি সিঙ্গেল ম্যান আর্মি। আমি সিঙ্গেল ম্যান আর্মি, মানে এটা মানে ভাস্কর্য যেগুলি করেছিলাম, যেগুলি ধরেন আমি ভাস্কর্যটা করছিলাম সিআরপিতে, একটা প্রতিষ্ঠান হতে পারে আপনারা জানেন, সাভারে সিআরপি, পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র। ওখানে একটা ওয়ার্কশপ আছে, বিভিন্ন মোবিলিটি এইডস তৈরি হয় ওখানে। ভেঙে পড়া হুইল চেয়ার এবং ফেলে দেওয়া লোহা দিয়ে ভাস্কর্য করতাম। সো ওখানে একটা টিম তৈরি হয়ে গিয়েছিল। বাট এটা যেহেতু একেবারে একা বসে বসে আঁকি রাতের বেলা, সো এটা একদমই আমার একার জার্নি। বাট হ্যাঁ, প্রদর্শনী যদি বলি, প্রদর্শনীতে আমাকে অসম্ভব হেল্প করেছেন। আর এটা মজার ব্যাপার, পই করতে করতে এবছর আমার আলিয়ান্স প্রসেসে 30 বছর হতে চলেছে। আমার প্রথম প্রদর্শনী আমি 30 বছর আগে করেছি। 20টা প্রদর্শনী করেছেন কি শুধু? এর মধ্যে 20টা এখানে মেনশন আছে। জি, আলিয়ান্স প্রসেসে বোধহয় 3 কি 4টা করেছি। প্রথমটা ছিল ফার্নিচারের, আর সেই ধারাবাহিকতায় তারপর একজন অর্গানাইজার আছে এখন, তার নাম আতাউর রহমান খান রিপন, সে আর্টকন, সে আমাকে এটাতে পুরো হেল্প করেছে অর্গানাইজ করতে। বাট কাজগুলি আমার করা, কিন্তু এই যে কিউরেট করা, সাজানো, এগুলো নিশ্চয়ই একটা টিম থাকে। আমি যাওয়ার আগে যেহেতু প্রদর্শনীর কথাটা আসলো, একজন সাধারণ মানুষ যে এখন টেলিভিশনে এটা দেখছে অথবা পরবর্তীতে রেকর্ডেড প্রোগ্রাম শুনবে, সে কি করে যেতে পারে, সে কি করে জানতে পারে কবে থেকে কবে পর্যন্ত? কালকে শুরু হয়েছে 1 বৈশাখে এবং 26 তারিখ পর্যন্ত থাকবে। শুধু রবিবার বন্ধ, বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত, এমন সর্বজনের জন্য উন্মুক্ত। আমরা জানি যে আলিয়াস প্রসেস ঢাকার মানে ধানমন্ডির 2 নম্বরের মেইন রোডে, মিরপুর রোডে, সেখানে চাইলে যে কেউ আপনারা ঘুরে আসতে পারেন।
কলি। মিস্টার চৌধুরী, এই যে যখন এবারের প্রদর্শনীটা নিয়ে আপনি ভাবলেন, নিশ্চয়ই চিন্তাটা বেশ কিছু সময় আগে থেকেই আপনার মাথায় এসেছে। এর আগে আপনি যেহেতু আপনি শিল্পের মানুষ, শিল্পের বিভিন্ন ধাঁচে আপনি কাজ করেছেন, দলিলে যখন আপনি কাজটা শুরু করলেন, চিত্রকর্ম বা আপনার যে স্পেশাল আপনার যে কাজটা আমরা দেখছি শুরু করলেন, এইটা নিশ্চয়ই অনেক রিসার্চের পর আপনাকে এই জায়গাটাতে আসতে হয়েছে। এই জার্নিটাতে আপনাকে কোনো মানে শুধু তো আমরা ভালো গল্পগুলোই শুনি, চিন্তা ভাবনার জায়গা থেকেও কোনো বাধা বিঘ্নতা বা কাজটা যখন আপনি তুলে ধরবার চেষ্টা করলেন অথবা প্রদর্শনীতে যখন আসলো, মানে চ্যালেঞ্জগুলো কি ছিল ওই বিষয়টা একটু জানতে চাই। যেহেতু আমি এই প্রক্রিয়ার মধ্যে অনেক দিন ধরে আছি, বচন আঁকার বা বিভিন্ন সারফেসে যেহেতু আঁকি, ওই প্র্যাকটিসটা ছিল। খুব যে কষ্ট হয়েছে বলবো না, দলিলটা পাওয়া একটু টাফ থেকে। আর যেটা হচ্ছে যে দলিলগুলো তো আসলে একদম ভঙ্গুর হয়ে গেছে। আমি একটা জিনিস ভয় পাচ্ছিলাম, অনেকে আমাকে হতে পারে আরোপ করবেন যে পুরাকীর্তি নষ্ট করছি, কিন্তু এই দলিলগুলি আসলে নষ্ট হয়েই যাচ্ছিল। আর একটা বাগেরহাটে বা একটা সাতক্ষীরাতে একটা সম্পত্তির দলিল আমি কেন ফ্রেম করে রাখবো? সো ওটার উপরে ছবি আঁকাতে এটাকে আরেকটা মূল্যায়ন করা হলো, যেটা বলছিলাম এগুলোকে আপসাইক্লিং বলা হয়, রিসাইক্লিং না, এটাকে তুলে নিয়ে আসা। এটা হতে পারে ফাইলে বন্দি ছিল, আপনার হতে পারে আপনার নানা বাড়িটা জমির পর্চা আপনার কাছে আছে, কিন্তু সেটা হতে পারে কোনো ব্যবহার নেই, সেটাকে যদি আবার তুলে নতুন করে আনা হয়, কেন না, সেই থেকে এটা করা আর কি। চমৎকার। সেক্ষেত্রে এই যে যখন আপনি কাজটা শুরু করেছেন, এখন যারা যাচ্ছে প্রদর্শনীতে তারা কি চাইলে এগুলো কিনে নিয়ে যেতে পারবেন? এগুলো তো জি সেভাবেই আছে, প্রদর্শনীতে যা হয় আর কি। চমৎকার। ওই প্রক্রিয়াটার ভেতরই যাবে। যদিও আজকে একটু বেশি আগে, মানে টু আর্লি প্রশ্নটা করা হয়ে যায়, মানে আপনি কি মনে করছেন তরুণরা এই ক্যালিগ্রাফির ব্যাপারে আগ্রহ কেমন দেখাবে, বুঝছে কেমন? আপনার যারা মূলত আসবে তারা কোন বয়সের? এটা একটা খুব মজার ব্যাপার, সেটা হচ্ছে আমি কিন্তু নৃবিজ্ঞানের ছাত্র, আমি প্রথাগত শিল্পী না। আর আমি যে ধরনের কাজগুলি করি আমার মনে হয় খুব কমিউনিকেটিভ, আমার দেখে কেউ বলবে না যে বুঝি না। সো আমি অনেক সময় দেখি ছোট বাচ্চারাও খুব এনজয় করে, যেতে চায় না। আর এখানে যেটা হচ্ছে যে একটু এক্সপ্লোর করার ব্যাপার আছে, খুঁজে দেখার ব্যাপার আছে। আমি সাধারণত দেখি কি মানুষ এনজয় করে, সর্বসাধারণ মানুষ এনজয় করে। সো মানে কালকে তো মাত্র শুরু হলো, এখন দেখি কিন্তু সবসময় ভালো রেসপন্সটাই পাই। আমরা নিশ্চয়ই এনজয় করে, কমিউনিকেটিভ। আমরা নিশ্চয়ই আরহামুল হক চৌধুরীর যে চিত্র প্রদর্শনী চলছে আলিয়াস প্রসেসে, আমরা সেখানে গিয়ে এটা আমরা জানতে পারবো। আপনি বলেছেন 26 তারিখ পর্যন্ত এটা আছে। আমরা আরহামুল হক চৌধুরীর সাথে আরো কথা বলবো, তার আগে সকালে বাংলাদেশে একটা বিরতি থেকে ফিরে আসতে চাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে আমরা সরাসরি। একটু পরে ফিরছি, সঙ্গে থাকুন আপনারা। সকালের বাংলাদেশের সবাইকে আবার আমন্ত্রণ, যারা এখন টেলিভিশনের সামনে আসলেন শুভ সকাল আপনাকে। আপনাদের সাথে এমদাদ আছি আমি, সেই সঙ্গে আছি আমি জান্নাতুল কুলি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আরহামুল হক চৌধুরী, একজন চিত্রশিল্পী তিনি। এর মধ্যে আলিয়াস প্রসেসে গতকাল থেকেই তার একটা প্রদর্শনী শুরু হয়েছে, সেই প্রদর্শনী নিয়েই আমরা মূলত গল্প করছিলাম। যেটা আসলে বলছিলাম বিরতিতে যাবার আগে, এমদাদ জানতে চাইছিল যে আপনার কাজের সাথে কমিউনিকেশন কেমন, যারা আসলে তরুণ বা দর্শনার্থী আসে তাদের, সেই জায়গাটাতে তো আসলে আপনি গল্প বলছিলেন। এই মানে চিত্রশিল্পী হয়ে ওঠার পেছনের গল্পটা কিন্তু আর জানা হলো না, সেটা একটু জানতে চাই। ছোটবেলা থেকে, মানে কখন থেকে আসলে শুরু হয়েছে? একদম ছোট থেকেই চিন্তা করেছেন কিনা, নাকি পড়াশোনার মাঝে মাঝে এসে মনে হলো? বেশিরভাগ লোকই বোধহয় বলবে একদম ছোটবেলা থেকে। ছোটবেলাতে বাচ্চারা আঁকে, আমার সেই ধারাবাহিকতাটা ভাঙেনি। আমি এখন ওই যে বলছিলাম যে সিআরপিতে খেলনাও ডিজাইন করি, তো আমাকে বলছে তুমি কি আর কোনোদিন বড় হবে না? তো আমার মানে সবসময় কি খেলনা ডিজাইন করলেন? লাটিম, আমরা লাটিমগুলো হারিয়ে ফেলেছিলাম, সো লাটিম বিভিন্ন জিনিসের খেলনা। তা আমি বললাম যে আমি সবসময় বলতাম, আমার বাবা আমাকে ভেঙাতো যে আমি বলতাম আমি কোনোদিন বড় হব না। এখন আমি বলি বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু বড় আর হইনি। সো ওই প্রক্রিয়াতেই ছবি আঁকা, বিভিন্ন এক্সপেরিমেন্ট। আর এক্সপেরিমেন্ট আসলে খুব ফর্মাল থাকলে এক্সপেরিমেন্ট তো হয়ও না, একটা জিনিস ভেঙে তার মধ্যে করে নিয়ে আসা, সেই প্রক্রিয়াতেই চলছে। সো নতুন করে যে আলাদা কিছু আর আলাদাভাবে আর শিল্প নিয়ে যে পড়া, মানে চারুকলায় পড়া, সেটা আমার করা হয়ে ওঠেনি। কি করব বলেন, নৃবিজ্ঞানে পড়েছেন আপনি? জি, আমার আসলে ইচ্ছা ছিল আর্কিওলজিতে পড়ার, সো সেটা হয়ে ওঠেনি, বিকজ ইন্টারেস্ট অনেকগুলো জিনিসই ছিল। একসময় ছিল বটানিতে পড়বো, একসময় ছিল যে কুকুর বিড়াল নিয়ে জীবজন্তু খুব ভালো লাগে, ভেটেরিনারিয়ান হব,
কিছু তো হতে পারলাম না। না না কিছু আবার হতে পারে অনেক না, কিছুই হয়েছে, হ্যাঁ। আমরা সবসময় হয় না যে অনেকের, আমি নিশ্চিত যে কলির কাছে জিজ্ঞাসা করলে আমারও অনেক কিছু হওয়ার ছিল, ভেবেছি একরকম আরেক রকম হচ্ছে, কিন্তু এটা ধরেন এটা নিয়ে আমরা অ্যাটলিস্ট আমি তো অনেক সুখী। এই জায়গাতে যদি বলি, আমরা ঢাকাকে এই জুলাই আন্দোলনের পরে একটা নতুন ঢাকার লুক দেখেছি, যদি শিল্প সাহিত্যের পার্সপেক্টিভে বলি আর কি। প্রচুর গ্রাফিতি দেখেছি, কাজ দেখেছি, প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, কোনো দেয়াল কিন্তু খুব কম দেয়াল বাকি ছিল, খালি ছিল। আমরা যখন প্রদর্শনীর কথা বলি, ঢাকাতে প্রদর্শনীর কথা বলি, ঢাকাতে কিছু আর্ট গ্যালারিতে হয়, এইটাকে যদি একটা গ্লোবাল লুকে আমরা দেখতে চাই, কিংবা আমাদের আর্টিস্টরা দেশের বাইরে যে কাজ করা, আপনার নিজের 20টার মতো প্রদর্শনী করেছেন, এই অংশতে আমরা কোন জায়গাতে আছি? আপনার দৃষ্টিতে কি দেখেন আপনি? গ্রাফিতিটা তো মানে একটা এক্সপ্লোশন হয়েছিল, ওটা তো বেশ ভালোভাবে প্রজেক্টেডও হয়েছে এবং এটার প্রতিবাদের জায়গা ছিল এবং খুব রুচিপূর্ণ, মানে কোনো কিছু যেটা আমরা দেখতাম না ভ্যান্ডালিজম, গ্রাফিটি তো আসলে ভ্যান্ডালিজম ছিল, কিন্তু সেটা তো একটা শিল্পের পর্যায়ে চলে গেছে এবং বিভিন্নভাবে গেছে। সো এখানে তো ছোট বাচ্চা যারা পারে না তারাও এঁকেছে, অনেক অনেক কাজ বেরিয়ে এসছে, বাট একটা ধারা তৈরি হয়েছে, এটা নিশ্চয়ই সামনে আরও অনেক এগিয়ে যাবে। আর এটার সাথে আমি যেটা অ্যাড করব, যে আমরা যদি কোথাও ভাস্কর্যটা স্থাপন করি, ওটার সামনে এবং পিছনের জায়গাটা, পরিবেশটা একদম ঠিক নোংরা ড্রেন, তার পাশে গ্রাফিটি, ড্রেনটাও যেন একটু পরিষ্কার থাকে, পলিউশনটা যেন একটু কম থাকে, সেটা যদি দেখা যায় তাহলে আপনি নান্দনিকতাকে আরও বেশি উপভোগ করতে পারবেন, সেটার প্রয়োজন। বাট শিল্পের দিক থেকে ওটাই আমি বলছিলাম, ঠিক ওয়ালে আঁকা রং দিয়ে আমরা আলপনা করা যায়, রং কিন্তু চুয়ে পড়ে, সবাই কিন্তু খুব সুন্দর করে কাজটা করেছে, কাজ করেছে, কিছু কিছু জায়গায় খুবই ক্রিয়েটিভ মেসেজ লিখেছে, খুব সুন্দরভাবে, মানে এমন ভাবে লিখেছে আমার মনে হয় যে এখন তো অনেকদিন চলাফেরা করা তার ওইভাবে, শুরুর দিকে এমন হয়েছে যে আমি দেয়ালে দেয়ালে, আমার বাসা মোহাম্মদপুরে, ওই রোডটাতে যখন হেঁটেছি, এমন সব মানে উদ্ভাবনী কথা লিখেছে যে আমি পড়তে বাধ্য হয়েছি, একা একা হেসেছি, ছবি তুলেছি, বন্ধুদের ভেতরে শেয়ার করেছি। রাইট, মানে ওই 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 যে একটা নতুন অদ্ভুতভাবে একটা ধারা তৈরি হয়েছে এবং রং দিয়ে, ওই যে যেটা বললাম, মানে যেহেতু ছবি আঁকার যাদের প্র্যাকটিসটা নেই, যে রংটা যে চুইয়ে পড়ে সেটাও কিন্তু চুইয়ে পড়েনি, খুব নিটলি করা হয়েছে অনেক জায়গায় কাজ, স্প্রেটা হয়েছে। তো এটাকে আশা করি এটা একটা স্থায়ী একটা মাধ্যম হয়ে যাবে এখন। সেক্ষেত্রে আপনি আসলে একজন চিত্রশিল্পী হিসেবে নিশ্চয়ই নানা বয়সী শিল্পীদের সাথে সম্পর্ক হয়, কথা হয়, চিন্তা ভাবনার আদান প্রদানটার সুযোগ আছে কিনা নতুনদের সাথে, সেই চেষ্টাটা করা হয় কিনা? ডেফিনেটলি আছে। যারা নতুন আসলে কাজ করছে তাদের মধ্যে কিরকম দেখেন, মানে তাদের আগ্রহ কেমন চিত্রশিল্পী নিয়ে, ভিন্ন কিছু ভাবছে কিনা তারা? নতুনদের জন্য তো একটা বিশাল একটা ব্যাপার, যেটা অনেক আগে যেটা ছিল না, যখন ছোটবেলায় আমরাও কাজ শুরু করেছি, ইন্টারনেট ছিল না, এত টিভি ছিল না, সো এটা একটা বিশাল ব্যাপার। আমি যেমন ধরেন যে কাজগুলি অনেক সময় করি, ছোটবেলায় আমার মা শেখাতো সবসময় কখনো ট্রেসিং করবে না, কখনো নকল করবে না, কিন্তু মানুষ তো কিছু না কিছু চিন্তা করে। এখন খুব মজার ব্যাপার হচ্ছে যে কনসেপ্টটা ডেভেলপ করি, সেটা আমি ইন্টারনেটে চেক করে নিয়ে অন্য কেউ করেছে কিনা, আগে তো সেই সুযোগটা ছিল না। এবং আপনি প্ল্যাটফর্মটাও তো গ্লোবাল হচ্ছে, ইউটিউবে বলেন বা গুগলে বলেন, পৃথিবীতে যে কেউ কিন্তু যে কোনো জায়গাতে কানেক্ট করতে পারছে, এটা বিশাল লার্নিং না? এখন আপনি যেমন শুরুতে বলছিলেন আজকে দা ভিঞ্চির জন্মদিন, সেই দা ভিঞ্চির বই আমাকে একজন এত বড় একটা দিয়েছিল, সেটা আমি যক্ষের ধনের মতো ধরে রাখতাম, বিউটিফুল ছবি। এখন দা ভিঞ্চি ইজ জাস্ট ফিঙ্গার টিপস অ্যাওয়ে, তাই না? সো সেই ক্ষেত্রে তো নতুনদের তো মানে মুহূর্তে মুহূর্তে শিক্ষার একটা অবস্থান আছে। আমি মানে ক্যালিগ্রাফি নিয়ে তরুণদের আগ্রহ কিংবা কাজ অন্য কেউ করছেন কিনা, কলি যেটা বললো শিল্পের প্রতি, ক্যালিগ্রাফি নিয়ে যদি জানতে চাই। আমি এখন ক্যালিগ্রাফিটাও খুব হচ্ছে অনেকভাবে, বাট সবার নিজের স্টাইলে। আমি ফোকাস করেছি আসলে একেবারে আদি বাংলার যে বচন, বাংলার যে জ্ঞান, আমার আগ্রহের জায়গা সেটা আসলে। মানে তারপর যেমন বলছিলাম আপনাদের কালের কণ্ঠে কাভারের জন্য আমাকে বলা হয়েছিল ঈদের জন্য একটা ক্যালিগ্রাফি করে দিতে। ঈদে আমি কোনো বচন খুঁজে পাইনি পুরনো বইগুলোতে, শেষে আমার ঈদের বচন বানাতে হয়েছিল। ওটা বানিয়েছিলাম, চাঁদ দেখে এদিন আসে, এই দিন সবাই আসে। একটা হচ্ছে দন্তস্ব, একটা তালিবস্য, মানে চাঁদটা দেখে আমরা এই দিনটা আমরা সেলিব্রেট করি, আর ওই দিনে আশায় সবাই থাকে, একটা আসে একটা আসে, একটা কামস, একটা হোপ আর কি। সো বোধহয় মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে একটা দিক থেকে তৈরি করবেও। চমৎকার চমৎকার। এই যে বছর নিয়ে যখন কাজ করেছেন, নানা রকমের কথা তো পড়তে হয়েছে, জানতে হয়েছে, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা পড়ে এসেছি ভুলেও গেছি, পড়লে আবার মনে পড়ে।
একটু জানতে চাই, চিত্রশিল্পী হিসেবে আপনি নানা রকম কথা নিয়ে কাজ করেছেন, আপনার পছন্দ হয়েছে কি কোনো স্পেসিফিক ভাবে কোনো কথা? পছন্দ হয়েছে মানে মনে দাগ কেটেছে, যদি একটা দুটোর কথা জানতে চাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটা আমাদের অনেকের জন্য অনেকভাবে প্রযোজ্য। একদম একদম। আমরা আরো গল্প করবো, আমাদেরকে আরো একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, চমৎকার গল্প হচ্ছে। আমাদের সঙ্গে চিত্রশিল্পী আরহামুল হক চৌধুরী আছেন। আমরা সকালের বাংলাদেশের আয়োজনে এই পর্যায়ে আরো একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। বিরতি থেকে কিছুক্ষণের ভেতর ফিরে আসছি আমরা। সঙ্গেই থাকুন। দেখছেন সকালের বাংলাদেশ। দর্শক, কুলি এবং এমদাদ আপনাদের সঙ্গে আছি। চমৎকার একজন অতিথি পেয়েছি, চিত্রশিল্পী আরহামুল হক চৌধুরী আমাদের সঙ্গে আছেন। গল্প শুনছিলাম তার সঙ্গে। এবং আমরা জানিয়েছি, আপনারা জানেন যে যারা এখন টেলিভিশনের সামনে আসলেন, আরহামুল হক চৌধুরী তার প্রদর্শনী আলিয়াস প্রসেসে চলছে, গতকালকে থেকে শুরু হয়েছে, 26 তারিখ পর্যন্ত চলবে। আপনার সাথে কথা হচ্ছিল, আপনি বললেন 30 বছর এই সেক্টরে কাজ করছেন। আমরা দেখেছি 20টার মতো আপনার চিত্র প্রদর্শনী হয়েছে একক। এই জায়গাতে যদি বলি যে আরহামুল হক চৌধুরীকে আমরা যেহেতু পেলাম, তার 30 বছরের অভিজ্ঞতাটা যদি একটু জানতে চাই, লার্নিংটা, নতুন যারা ইয়াং আর্টিস্ট আছেন তাদের ক্ষেত্রে এটা নিশ্চয়ই ভালো একটা গাইডেন্স অথবা সাহায্যকারী কিছু হবে। আমি বলবো এটা পাগলের পথ চলা। এই পাগলের পথ চলা লার্নিংটা একটু বলেন না, কেমন? এক্সপ্লোর। আমি এখনো ছোট বাচ্চার মতো খুব বড় বড় চোখ করে সবকিছু দেখি, আর এখন এসে খুব অর্থপূর্ণ কিছু না হলে করতে চাই না। যেমন ইদানিং আমার কাজগুলো একটু পরিবেশের দিকে চলে গেছে। যদি বেশি সময় আমি বলি, আমি বনসাই করতাম অনেক দিন ধরে, সো অনেক বট গাছ তৈরি করি রাস্তায় লাগানোর জন্য, বিভিন্ন শহরে লাগানো। সো জীবনটাকে আরেকটু এনজয়েবল করার জন্যই কাজ। মানে শিল্পকর্ম দরকার আছে আপনার মনস্তাত্ত্বিক আনন্দের জন্য, বাট এটা যদি লঙ্গার কোনো একটা বেনিফিট না থাকে, আসলে এটা করার কোনো অর্থ হয় না আমার কাছে। সো কি ছেড়ে যাচ্ছি বা কি করছি, জাস্ট একটা কিছু করলাম তা না, মানে ঠিক জলের উপর আলপনা করলাম, ফাইন, ঠিক আছে, কিন্তু আর একটু বেশি কিছু দিয়ে যেতে পারি কিনা। এই যে এখানে ঐতিহ্যের ব্যাপারটা, হারিয়ে যাওয়ার ডকুমেন্টস, এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডকুমেন্ট কীরকম হচ্ছে আপনি দেখে নিলেন, হতে পারে আপনার আগে দেখার প্রয়োজনও পড়েনি। এই যে ইতিহাসটা জানলেন কীরকম হতো, একটু বেশি দেওয়ার চেষ্টা করা। এই জায়গাতে আমি রিসেন্টলি একটা বই পড়ছি, ওখানে বলা আছে যে আমার যেটা প্যাশন থাকবে, এই প্যাশনটার সাথে পারপাস থাকতে হবে, তাহলে এটা সাস্টেইনেবল হবে। এবং ও বলে একটা জায়গাতে প্রফিট থাকলেও কোনো অসুবিধা নাই, বিকজ আমার জীবন চলার জন্য এটা দরকার। প্রফিট, প্যাশন, পারপাস, এই তিনটা যদি অ্যালাইনড হয় তাহলে একেবারে অনেক দূর যাবে। চমৎকার। একদম অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে এসেছি। আপনার প্রদর্শনীর জন্য শুভকামনা জানাতে চাই, সকলেই যেন যেতে পারে সেটাই বলতে চাই। আপনি আপনার প্রদর্শনী নিয়ে যদি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে। প্রদর্শনী বলতে চাচ্ছি, এটা আসলে এটা অনেকের, যেটা বললাম যে আলিয়াস প্রসেসের সাথে এতদিনের সম্পর্ক, আলিয়াস প্রসেস ঢাকায় আছে এত বছর ধরে, ঢাকাবাসীর একটা কন্ট্রিবিউশন আছে। যদি এখানে এসে বলি, আপনাদের যমুনা টিভি আমাদেরকে আগেও আমন্ত্রণ জানিয়েছে, প্রোগ্রামটাকে হাইলাইট করেছেন। আপনাদের দর্শকদেরকে আমি ধন্যবাদ দিতে চাই, আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই আমার প্যাচাল সহ্য করার জন্য। বাট যে জিনিসটা হচ্ছে, এটা দেখে আপনাদেরও একটা কিছু একটা তৈরি হবে চিন্তা। আমি প্রত্যেকটা এক্সিবিশনে আমার কমেন্ট বুকটাকে খুব ভ্যালিউ দিই। কিছুই থাকে না, ওটা থেকে যায়, ওটাই বোধহয় পরে মানুষ একজন, ওটাতেও কেউ হতে পারে ছবি আঁকবে একদিন। এই জায়গাতে কলি, আমার মনে হয় যে আরহাম ভাই তিনি যেহেতু বললেন আলিয়াস ফ্রজের কথা, আমরা কিন্তু আমাদের এই ঢাকার সমাজে আলিয়াস ফ্রজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা সবসময় দেখি। আমাদের অনেক শিল্পী আসেন, আর্টিস্ট আসেন, যাদেরকে আমরা তার চিত্র প্রদর্শনী ওখানে হয়, আমরা ধন্যবাদ জানাই, আমরা অ্যাকনলেজ করি আলিয়াস ফ্রজেজ ঢাকা অফিসকে, যারা আসলে এই কাজটা করছেন। আপনার কাছে যদি আবার একটু ব্যাক করতে চাই, শিল্প নিয়ে আমাদের ইউনিভার্সিটিসগুলোতে কোন অবস্থায় আছে এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটাও কলি বলছিল যে মানে নতুন প্রজন্ম নিয়ে আসলে শিল্প প্রতিষ্ঠান কিভাবে করে ভাবছে বা ইউনিভার্সিটিগুলো আসলে কিভাবে করে ভাবছে, আপনি কি মনে করেন? আপনি যখন অনেক ধরনের মাধ্যমে তো কাজ হয়, এখন তো শিল্প শুধু ক্যানভাসে আটকানো না, ভিডিওগ্রাফি থেকে শুরু করে, বাট খুব ভালো কাজ হচ্ছে এবং সবাই গণ্ডির বাইরে থেকে চিন্তা করছে, যেটা খুব দরকার, যেটা আমরা শিখাই আসলে, মানে এনকারেজ করি। সেই জায়গাটা, আমরা তো আসলে এখন সবাই গ্লোবাল সিটিজেন না, তো সেই হিসেবে কাজ, কিন্তু অনেক সময় কাজ দেখলে সত্যি খুব অদ্ভুত লাগে যে কোনো অংশে বিশ্বমানে কোনো জায়গা থেকে কম না। একটু কনফিডেন্সটা রাখতে হবে।
আরেকটু চিন্তা করতে হবে, আরেকটু বোধহয় ইনডেপ চিন্তা করলে আরো ভালো কিছু বেরিয়ে আসবে। চমৎকার। আর এই যে আপনি যখন কাজ করছেন, আপনার এখনকার কাজের গল্প তো শুনলাম, সামনে কি করবেন কিছু চিন্তা করেছেন? আমি নিজেও জানি না। আচ্ছা, সো এটা কি, এই চিন্তাটা আসলে কিভাবে আসে, সাবজেক্ট কিভাবে চুজ করেন? এটা আসলে বলছি না, কাজ করতে করতে ভাবে হয়। আর ইদানিং যেটা বললাম যে আসলে ওই পরিবেশটা নিয়ে একটু বেশি চিন্তা করি। বাতাসের, আমরা সবসময় দুটো জিনিস আমাদের খুব প্রয়োজন কিন্তু খুব উপেক্ষিত, বাতাস এবং পানি। এই দুটো নিয়ে বোধহয় সবারই একটা কনসার্ন থাকার কথা। এবং ঢাকার বাতাস সবসময় এখন পত্রিকার হেডলাইন হয় পৃথিবীর সবথেকে দূষিত বাতাসের ভেতরে আমরা প্রথম 1, 2, 3 নম্বরে আছি। কি দুঃখজনক। এর মাঝখানে ঈদে যখন সব বন্ধ ছিল, আমি থাকি সেগুনবাগিচা, এখন একটা পুরনো বাড়িতে, পাখির শব্দগুলো মনে হচ্ছিল বেশি লাউড আসছে, বিকজ গাড়ি ঘোড়ার শব্দতে কমে গেছে। ওরা এটাই করছে। সেই দিক থেকে শিল্পকর্ম, আসলে আমি বাগান ও ল্যান্ডস্কেপ করি, শিল্পের তো আসলে অনেক অনেক ধরনের রূপ আছে, সেই স্থাপত্য থেকে শুরু করে সাহিত্য পর্যন্ত। সো সেভাবেই আসলে জানি না কোন দিকে যাবে, বাট ও এক্সপেরিমেন্ট করতে করতে। চমৎকার। এই যে নানা রকম গল্প আমরা যখন শুনছিলাম, একদম বিদায়ী সময় হয়েছে, একজন চিত্রশিল্পী সাধারণ মানুষকে দৃষ্টিভঙ্গি থেকে বলি, নিজের কাজ থেকে বলি, নানা রকম ভাবে নিজে বেঁচে থাকার রসদ যোগাবার চেষ্টা করে থাকে। দর্শকদের জন্য, যারা আসলে দেখেন, তাদের জন্য কিছু বলতে চান কি? তাদের জন্য বলতে চাইবো যে আপনারা জাস্ট দেখে চলে যান না, একটু পজ করেন, ওর ভিতরে অনেক কিছু পাবেন। এই যে দলিলটা বলছি, অনেকে এসে, আমি চেয়েছিলাম দলিলের দুদিকে গ্লাস দিতে, পিছনে এত কিছু, আবার আলোতে ধরলেও এত সুন্দর জল ছাপগুলি চলে আসে, কত যে নিখুঁত ডিজাইন, এটা কিন্তু কেউ কোনোদিন দেখলো না। যদি না আপনি একটু স্থির হতেন, যেটাকে আমরা বলি থিতু, একটু স্থির হলে বোধহয় অনেক কিছুই আবিষ্কার করা যায়, কিন্তু আমরা ওভারলুক করে চলে যাই সাধারণত। চমৎকার, অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু যেরকম আবিষ্কার করা যায়, জীবনেরও অনেক কিছু আবিষ্কার করা যায় যখন আমরা একটু পজ দিয়ে আমরা সামনে আগাবো। আরহামুল হক চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রদর্শনী যেটা 26 তারিখ পর্যন্ত চলছে, তার জন্য শুভ কামনা রইল। আপনি সকাল সকাল আমাদের এসে আমাদেরকে সময় দিলেন, ধন্যবাদ আপনাকে। একদম। দর্শক, সকালের বাংলাদেশ দেখছিলেন আপনারা। সকালের বাংলাদেশের আয়োজনে একজন চিত্রশিল্পীর সঙ্গে আমরা কথা বলেছি, গল্প করেছি। একদম শেষের দিকে যে কথাগুলি আসলো, যে আমরা যাই কিছু দেখি না কেন, আমাদের জীবনে যাই কিছু হয়ে যাক না কেন, আমরা যদি একটু সময় নিয়ে, একটু পজ নিয়ে আসলে বিষয়গুলো চিন্তা করি, ভাবি অথবা দেখি, তাহলে হয়তো দৃষ্টিভঙ্গির অন্যরকম একটা উত্তর আমরা পেতে পারি, অথবা একটা স্বাভাবিক জীবন থেকেও বা স্বাভাবিক একটা চিত্র থেকেও হয়তো আমরা নতুন কোনো কিছু ভাবনার রসদ পেতে পারি। তাই ভাবুন, আর ভাবলে যেটা হয় সেটা হচ্ছে যে মস্তিষ্ক, মন, মনন সব কিছুরই কিন্তু একটা উন্নতি ঘটে। এবং শুরু যখন করছিলাম আমরা বললাম যে আজকে বিশ্ব চিত্র কলা দিবস, এই জায়গাতেই আমরা আসলে চাই, এই সেক্টরে, এই ডোমেইনে আসলে আমাদের চিন্তা করতে হবে, আমাদের অনেক শিল্পী দরকার, তারা যেন দেশের বাইরের গণ্ডিতে কাজ করেন, বড় জায়গায় আমাদেরকে ভূমিকা রাখেন, সেরকম প্রত্যাশায় আপনার আজকের দিনটি অনেক সুন্দর হোক। সবাইকে আবারও শুভ সকাল। শুভ সকাল। আরও একবার সাবধানে নিরাপদে চলাফেরা করবেন।